আমরা ছোটোবেলা থেকে একটা গল্প কিন্তু সবাই শুনেছি, সেই যে দক্ষযজ্ঞের গল্প। শিবের স্ত্রী সতী যখন তার পিতার বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে উপস্থিত হন, তখন দক্ষের কাছে শিবের নিন্দা শুনে তিনি রাগে প্রাণত্যাগ করেন। শিব মহাদেব সেই সব দেহটিকে কাঁধে নিয়ে যখন তাণ্ডব নৃত্য আরম্ভ করেন, তখন গোটা সৃষ্টিকে বাঁচানোর জন্য নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহকে খণ্ডবিখণ্ড করে দেন। সেই বিখণ্ডিত টুকরোগুলো ভারতবর্ষের বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেইখানে গড়ে ওঠে 51টি শক্তিপীঠ। এই গল্পটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আপনারা কি জানতেন কলকাতাতে এরকমই একটি সতীর দেহাংশ পতিত হয়েছিল? কোথায় বলুন তো? ঠিক ধরেছেন, কালীঘাটে। এখন যেটা কালীঘাটের মন্দির, সেখানেই নাকি দেবীর ডান পায়ের কড়ে আঙুল পতিত হয়েছিল, এমনই জনশ্রুতি আছে। তা সেই দেবীর যে দেহ অংশ, সেটা আবিষ্কৃত হলো কীভাবে, সেটাকে নিয়েও একটা কিংবদন্তি প্রচলিত আছে। এখন যেটা কালীঘাট মন্দির চত্বর বা কালীঘাট এলাকা, সেটা কিন্তু আজ থেকে বহু বছর আগে এমনটা ছিল না। সেটা ঘন জঙ্গলে ঢাকা ছিল। সাধারণ মানুষ কালে ভদ্রে সেখানে যেত, পারতপক্ষে জায়গাটা এড়িয়ে চলতো। ওইখানে মূলত যারা যোগী বা সাধক বা কাপালিক এমন মানুষরা সাধনা করতেন। তা আদিগঙ্গার তীরে এমনই এক স্থানে সাধনা করতেন আত্মারাম ব্রহ্মচারী। একদিন তিনি একটি উজ্জ্বল প্রস্তরখণ্ড দেখতে পান। তিনি কিছু বুঝতে না পেরে সেটা নিজের কাছে রেখে দেন। সেই দিন রাত্রে দেবী তার স্বপ্নে দেখা দেন এবং তাকে বলেন যে এটি কোনো সাধারণ পাথরের টুকরো নয়, এটি হলো প্রস্তরীভূত সতীর দেহাংশ। এবং তিনি আত্মারামকে এই নির্দেশ দেন যেন এই প্রস্তরখণ্ডটি তান্ত্রিক মতে স্থাপনা করে সেখানে কালীর উপাসনা শুরু হয়। আত্মারাম নীলগিরি পর্বত থেকে ডেকে আনেন তার গুরু ব্রহ্মানন্দ স্বামীকে, এবং এই আত্মারাম এবং ব্রহ্মানন্দ এই দুই গুরু শিষ্য মিলে সেখানে দেবী কালীকে স্থাপিত করেন এবং তার পূজা অর্চনা শুরু করেন। এই ছিল কালীঘাট সম্পর্কিত যে উৎস, কালীঘাটের যে উৎস, তার একটা কিংবদন্তি। এটার ঐতিহাসিক কতটা সত্যতা আছে আমরা জানি না, এটাকে আমরা গল্প হিসেবেই গ্রহণ করলাম। এইবারে আমরা আসি কালীঘাট মন্দির প্রসঙ্গে। সেখানে দেবী তো স্থাপিত হলেন, কিন্তু তখনও কোনো পাকাপোক্ত মন্দির ছিল না। এই যে আগের এপিসোডে চৌরঙ্গীনাথ গিরির কথা বলেছিলাম, মনে আছে? চৌরঙ্গাগিরি বা চৌরঙ্গীনাথ গিরি, তিনি হচ্ছেন কালীঘাটে প্রথম একটি অস্থায়ী পাতা এবং মাটির তৈরি একটা কুঁড়ে ঘর মতো বানিয়ে দেন, কিন্তু কালের নিয়মে সেটা নষ্ট হয়ে যায়। তার পরবর্তী সময়ে সেই আত্মারাম এবং ব্রহ্মানন্দের যে গুরু শিষ্য পরম্পরা, সেই পরম্পরার একজন সাধক ছিলেন ভুবনেশ্বর ব্রহ্মচারী। এই ভুবনেশ্বরের শিষ্য ছিলেন রাজা বসন্ত রায়। এই বসন্ত রায় কে বলুন তো? আপনারা সেই বাংলার ইতিহাসে 12 ভূঁইয়ার নাম শুনেছিলেন তো? সেই 12 ভূঁইয়ার একজন ছিলেন রাজা প্রতাপাদিত্য। এই রাজা প্রতাপাদিত্য মূলত যশোর এলাকার একজন জমিদার সম্ভ্রান্ত মানুষ ছিলেন, এবং বসন্ত রায় সম্পর্কে এনার কাকা হন। ইনি তার গুরুদেব অর্থাৎ ভুবনেশ্বর ব্রহ্মচারীকে প্রণামী স্বরূপ 600 বিঘা জমি নাকি দেবোত্তর রূপে দান করে দেন এবং দেবীর জন্য একটা মন্দির স্থাপনা করেন। সেই মন্দিরটিও ক্রমশ কালের নিয়মে নষ্ট হয়ে যায়। এখন আমরা যে মন্দিরটা দেখতে পাই, সেই মন্দিরটা মূলত সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একজন সদস্য, তিনি হচ্ছেন রাজা সন্তোষ রায়, তিনি নির্মাণ করে দেন। তা এই ছিল মোটামুটি কালী মন্দিরের, মানে কালীঘাটের যে কালী মন্দির, তার বিবর্তনের ইতিহাস। এবারে ধরুন যারা কালীঘাটে গিয়েছেন বা ওই অঞ্চলে থাকেন, তারা দেখবেন সেখানে হালদার যে পদবি, সেই পদবিটা অত্যন্ত কমন একটা পদবি, এবং ওই হালদার পদবীর মানুষরা ওখানে মোটামুটি অধিকাংশকেই দেখতে পাবেন। এই হালদাররা এলেন কোত্থেকে? একটু আগে বললাম একজন সাধক ভুবনেশ্বর ব্রহ্মচারী, তার একটি কন্যা ছিল, সম্ভবত যতদূর জানা যায় তার নাম উমা। সেই মেয়েটির সঙ্গে ভুবনেশ্বর একজনের বিবাহ দেন, তিনি ভবানী দাস চক্রবর্তী। ভবানী দাস এবং উমা, এদের যে বংশ, এদের যে জেনারেশনস,
সেটাই এখন হালদার বংশ নামে পরিচিত এবং এনারাই হচ্ছেন কালীঘাটে কালী ঠাকুরের সেবায়েত। এতক্ষণ তো আমরা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বললাম, প্রচুর কিংবদন্তি গল্পকথা যেগুলো প্রচলিত আছে সেগুলো বললাম। এই যে কালীঘাট শব্দটা, ঘাট কোত্থেকে এলো? কালী না হয় দেবীর উদ্দেশ্যে বলা হচ্ছে বুঝলাম, ঘাট কোত্থেকে এলো? এখন আদিগঙ্গার তীরে যে কালীঘাটের মন্দির, এই আদিগঙ্গা দেখবেন প্রায় মজে গেছে, নদীটার আর কিছুই নেই। কিন্তু আদিতে নাকি এরকমটা ছিল না, গঙ্গার এই মূল শাখাটাই ছিল আদিগঙ্গা। পরবর্তীকালে কিছু ভৌগোলিক কারণে, কিছু প্রাকৃতিক কারণে নদীটার কোর্স পাল্টে যায়। এখন যেটা ভাগীরথী হুগলি গঙ্গার মূল শাখা হিসেবে প্রবাহিত হয়, সেই শাখাটা কিন্তু আগে ছিল একটা সরু খালের মতো। এই যে প্রাকৃতিক বিপর্যয় একটা ঘটলো, একটা ভৌগোলিক ঘটনা ঘটলো, তখন নদীর কোর্সটা সম্পূর্ণ পাল্টে জলটা ওই দিকে শিফট করে যায়। সেটাই এখন নতুন প্রধান ধারা হিসেবে প্রবাহিত হচ্ছে। আদিগঙ্গার জলস্রোত প্রায় নেই বললেই চলে। তা এই আদিগঙ্গায় যখন জল প্রবাহিত হতো, তখন বড় বড় নৌকা করে তীর্থযাত্রীরা এখানে আসতেন এবং কালীঘাট লাগোয়া এক নৌকো ঘাটে সেখানে বাঁধা থাকতো হচ্ছে তাদের নৌকো। এই নৌকোর ঘাট থেকেই কালীঘাট শব্দটার উৎপত্তি বলে অনেকে মনে করেন। এই যে আমরা কালীঘাট সম্পর্কে এত আলোচনা করছি এখন, বিভিন্ন সময়ে বিভিন্ন মহাসাধক কিন্তু কালীঘাটে দেবীর দর্শনে এসছেন। শুধু আমরা দেবীর দর্শনে যাই তাই নয়, ওনারাও কিন্তু দেবীর মাহাত্ম্য শুনে তাকে দর্শন করতে এসছেন। যেমন এসছেন রামকৃষ্ণ পরমহংস, যেমন এসছেন সাধক বামাখ্যাপা, তেমনই এসছেন সুদূর পাঞ্জাব থেকে গুরু নানক। হ্যাঁ, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, সেই গুরু নানক নাকি একসময় দেবীকে দর্শন করতে এসছিলেন। আজও দেখবেন আমরা বাঙালিরা বিভিন্ন উৎসবে বা পার্বণে একবার হলো কালীঘাটে যাই, বা অন্তত যাওয়ার একটা পরিকল্পনা করি। শুধু লৌকিক উৎসব কেন, যে কোনো পারিবারিক শুভ অনুষ্ঠানেও দেখবেন কালীঘাটে যাওয়ার একটা প্রচলন আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। তা সে অন্নপ্রাশন হোক বা উপনয়ন সংস্কার হোক কিংবা বিবাহ পর্যন্ত হোক, অনেকেই দেখবেন কালীঘাটে গিয়ে সেই সমস্ত শুভ কাজগুলি সম্পন্ন করে। এই যে এত ইতিহাস, এই যে এত সংস্কৃতি, এই যে মানুষের যে শ্রদ্ধা, বিশ্বাস, দেবীর প্রতি ভালোবাসা, ভক্তি, সব কিছু মিলেমিশে জায়গাটা শুধু একটা মন্দির নেই, এটা যেন মানবের মহাতীর্থ রূপে গঠিত হয়ে গেছে। এবং এই মহামানবের যে তীর্থ, তাকে ঘিরেই পরবর্তীতে গড়ে উঠেছে কালীক্ষেত্র কলিকাতা। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প। এরকম আরও বিভিন্ন ইতিহাসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিহাসপ্রেমী বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।